হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্কের পরের পার্ট। আমরা আগের সেশনে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স সম্বন্ধে আমরা জেনেছিলাম এবং ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স সম্বন্ধে জানা হয়ে গেছে। তো আগের সেশনগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আমরা চলে আসছি পরের টপিকে। আজকে আমরা দেখব হচ্ছে ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্স কি, তার এক্সাম্পল কি, কারেন্ট সোর্স কি, তার এক্সাম্পল কি, আইডিয়াল ভোল্টেজ সোর্স কি, তার এক্সাম্পল কি, আইডিয়াল কারেন্ট সোর্স কি, তার এক্সাম্পল কি। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়, যে কোনো গভর্নমেন্ট জব আর তোমাদের সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়। চলে আসছি ডেফিনিশনে। ভোল্টেজ সোর্স: the source which can deliver power to the load in such a way that the voltage across its terminal remain constant irrespective of the current drawn from the supply। তার মানে কি হচ্ছে, ভোল্টেজ সোর্স হচ্ছে এমনভাবে পাওয়ারটা সাপ্লাই করবে যে লোডের অ্যাক্রসে ভোল্টেজটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কারেন্টটা যাই হোক না কেন, কারেন্টের ম্যাগনিটিউড যাই হোক না কেন, ভিটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে আমরা যদি পাওয়ারটা ধরে নিই পি ইকুয়ালস টু, আমরা কি জানি, পি ইকুয়ালস টু ভি বাই আই, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। তো কি করছে, ভোল্টেজ সোর্স যে পাওয়ারটা সাপ্লাই করছে এখানে কি ভিটা কনস্ট্যান্ট, কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, কারেন্টটা যাই হোক না কেন ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে একটা যদি আমরা সার্কিট কনসিডার করে নিই, একটা ভোল্টেজ সোর্সের একটা যদি সার্কিট কনসিডার করা হয়, তো এখানে দেখা যাবে যে ভি, সাপোজ হচ্ছে এখানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি আর কারেন্টটা হচ্ছে আই। তো এখানে কি হয় যে সার্কিটে কারেন্টটা চেঞ্জ হতে পারে, কারেন্টের ভ্যালুটা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ভিটা কি হবে, ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, যেহেতু পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, ভি ইন্টু আই, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। এখানে আইটা চেঞ্জ হচ্ছে যেহেতু পাওয়ারটা আস্তে আস্তে, এর টোটাল পাওয়ারটা আস্তে আস্তে কমবে, আইটা কমবে, কিন্তু ভিটা এখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ সোর্স। তার মানে কি হচ্ছে, এই যে লোডটা রয়েছে, লোডের অ্যাক্রসে ভিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, টোটাল ভিটা, এর অ্যাক্রসে টোটাল ভিটা কনস্ট্যান্ট থাকবে। এখানে কারেন্টটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করবে যেহেতু পাওয়ারটা ডিক্রিজ করছে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের এক্সাম্পল। তো এখানে আমরা যদি এক্সাম্পল দেখি, জেনারেটর, ব্যাটারি, এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্সের এক্সাম্পল। ট্রান্সফর্মারও ভোল্টেজ সোর্সের এক্সাম্পল। ট্রান্সফর্মারে কি হয়, ট্রান্সফর্মারের অ্যাক্রসে ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, কারেন্টটা এখানে কম বেশি হয়ে যায়, কারেন্টটা চেঞ্জ হয়। তো এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্সের এক্সাম্পল। নেক্সট চলে আসছি আমরা কারেন্ট সোর্স: দ্য সোর্স হুইচ ক্যান ডেলিভার পাওয়ার টু লোড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য কারেন্ট ডেলিভার বাই ইট রিমেন কনস্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ দ্য ভোল্টেজ। তো একই রকমভাবে আমরা যদি দেখি যে একটা কারেন্ট সোর্স কি করছে, একটা কারেন্ট সোর্স কি করবে, কারেন্টটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের একটা কারেন্ট সাপ্লাই করবে, কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের একটা কারেন্ট সাপ্লাই করছে। ভোল্টেজটা যাই হোক না কেন, এখানে কি হচ্ছে আই, এখানে যদি কারেন্টটা যদি আই হয়, আয়ের ভ্যালুটা অলওয়েজ কি থাকবে, আয়ের ভ্যালুটা লাইন বরাবর, এই যে লাইন থ্রু দিয়ে কারেন্টটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এখানে ভোল্টেজটা যাই হোক না কেন। তো এটা হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সে কি হয়, কারেন্ট সোর্সে কারেন্টের ম্যাগনিটিউডটা কি হবে, সেম থাকবে, এমনভাবে পাওয়ারটা সাপ্লাই করবে যে কারেন্টের ম্যাগনিটিউডটা অলওয়েজ সেম, ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা হয়তো চেঞ্জ হতে পারে, ভোল্টেজটা কমে যেতে পারে, বেশি হতে পারে, কিন্তু কারেন্টটা অলওয়েজ সেম থাকবে। সেটা হচ্ছে কারেন্ট সোর্সের এক্সাম্পল। কারেন্ট সোর্স হচ্ছে এক্সাম্পল যদি নেওয়া যায়, ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো হচ্ছে কারেন্ট সোর্সের এক্সাম্পল, যেমন হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, এগুলো হচ্ছে কারেন্ট সোর্সের এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স খুব ইম্পর্টেন্ট। ভোল্টেজ সোর্সে কি থাকে, ভোল্টেজ সোর্সে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, কারেন্টটা চেঞ্জ হয়, আর কারেন্ট সোর্সে কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজটা চেঞ্জ হয়। তো মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, আইডিয়াল ভোল্টেজ সোর্স। এগুলো এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, এগুলো কিন্তু গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমাদের সেমিস্টারের জন্য কিন্তু এখান থেকে এই চারটে ডেফিনিশন থেকে কিন্তু প্রায় কোশ্চেন হয়, ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয়, তো মনে রাখতে হবে। আইডিয়াল ভোল্টেজ সোর্স ইজ ওয়ান হুইচ হ্যাজ জিরো ইন্টারনাল ইম্পিডেন্স অর রেজিস্ট্যান্স। ইম্পিডেন্স
ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স। যদি কি হয় আইডিয়াল ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজ সোর্সকে আইডিয়াল ভোল্টেজ সোর্স তখনই বলবো যদি এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে জিরো হয়ে যায়, ইন্টারনাল ইম্পিডেন্সটা যদি জিরো হয়ে যায়। এখানে যে ভোল্টেজ সোর্সটা রয়েছে ভি ভোল্ট, এর মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কনসিডার করে নিই, এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে বলা হয় আইডিয়াল ভোল্টেজ সোর্স, মনে রাখতে হবে। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল ইম্পিডেন্সটা হচ্ছে জিরো। একই রকমভাবে আইডিয়াল কারেন্ট সোর্স, একটা আইডিয়াল কারেন্ট সোর্সের কি হয়, আইডিয়াল কারেন্ট সোর্সের হচ্ছে হুইচ হ্যাজ ইনফাইনাইট ইন্টারনাল ইম্পিডেন্স। একটা কারেন্ট সোর্সের কি হবে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে একটা যদি কারেন্ট সোর্স আমরা কনসিডার করে নিই, এর হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়। ইনফাইনাইট মানে হচ্ছে সেটাকে ওপেন সার্কিট কনসিডার করা হয়। কোনো লাইনের রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট হয়, কোনো লাইনের রেজিস্ট্যান্সটা যদি ইনফাইনাইট হয়, এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে এটা ইনফাইনাইট মানে ইকুয়ালস টু ওপেন সার্কিট, তার মানে হচ্ছে এটা ওপেন কনসিডার করে নেওয়া হয়, এটাকে আমরা ওপেন কনসিডার করতে পারি। যেহেতু রেজিস্ট্যান্সটা অনেক হাই, ইনফাইনাইট, তার মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই লাইনের থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, যেহেতু রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফাইনাইট। তো একই রকমভাবে এই যে কারেন্ট সোর্সটা রয়েছে এর ইন্টারনাল যে কানেকশন রয়েছে, ইন্টারনাল কানেকশনের ইম্পিডেন্সটা বা ইন্টারনাল যে পাথ রয়েছে তার রেজিস্ট্যান্সটা হচ্ছে হাই, সেই জন্য হচ্ছে ইন্টারনালি কোনো কারেন্ট ফ্লো করবে না, পুরো কারেন্টটাই কী হবে আউটার সার্কিটে চলে আসবে। তার মানে হচ্ছে এই কারেন্ট সোর্স যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করে অথবা এই কারেন্ট সোর্সের রেটিং যদি 10 অ্যাম্পিয়ার হয়, তো 10 অ্যাম্পিয়ারটাই কী হবে পুরোটাই বাইরে আউটার সার্কিটে, এক্সটার্নাল সার্কিটে ফ্লো করবে। তো এটা কি বলা হয় আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল কোনো ইম্পিডেন্স, আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে হচ্ছে ওপেন সার্কিট, ইন্টারনাল, তার মানে এটাকে যদি আমরা একটা অ্যাজিউম করে নিই, এই সার্কিটটাকে যদি এক্সপ্লেইন করা হয়, সাপোজ এটা হচ্ছে, সাপোজ এটাকে যদি আমরা ইন্টারনাল সার্কিট কনসিডার করে নিই, সাপোজ ধরো হচ্ছে এই কারেন্ট সোর্সে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করছে, তো এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, আইডিয়াল যদি ধরা হয় ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে হচ্ছে এই পাথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, রেজিস্ট্যান্সটা এত হাই যে এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ারে এটা দিয়ে কিন্তু ফ্লো করতে পারছে না, তাহলে 10 অ্যাম্পিয়ারটা কী হবে পুরোটাই আউটার সার্কিটে অথবা এক্সটার্নাল সার্কিটে ফ্লো করবে। তো এটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্সের একটা কনসেপ্ট। তো মনে রাখতে হবে আইডিয়াল কারেন্ট সোর্সে কি হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়, আর আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জিরো হয়, মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি অল্টারনেটিং কোয়ান্টিটি রিলেটেড কতগুলো ডেফিনিশন রয়েছে। সাইকেল, টাইম পিরিয়ড রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে, এভারেজ ভ্যালু রয়েছে, এগুলো হচ্ছে তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্ট অলরেডি পড়ে এসো, তো ডেফিনেশনগুলো একবার দেখে নেবে। সাইকেল, একটা কমপ্লিট সাইকেল মানে হচ্ছে 360 ডিগ্রি অথবা 2π রেডিয়ান রয়েছে। টাইম পিরিয়ডকে টি দিয়ে ডিনোট করা হয়। টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা যদি কমপ্লিট সাইকেল আমরা কনসিডার করি, একটা ফুল সাইকেল যদি কনসিডার করা হয়, তো এই টোটাল টাইমটা, যে টাইম লাগছে একটা সাইকেল কমপ্লিট হতে, যে টাইমটা লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। তো এটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো এরকম কমপ্লিট সাইকেল তৈরি হয়, দ্য নাম্বার অফ সাইকেল দ্যাট ক্যান অকার ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1/t, মনে রাখতে হবে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুর ডেফিনেশনটা আমি এখানে এক্সপ্লেন করছি না, যেহেতু ইলেকট্রিক্যাল টেকনোলজি তোমার পড়ে এসো, এখানে জাস্ট ফর্মুলাগুলো একবার রিমাইন্ড করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে ভি এভারেজ, ভি এভারেজ ইকুয়ালস টু ভি 2v max by pi, 2v max by pi, ভি এভারেজ ইকুয়ালস টু 2v max by pi, আই এভারেজ ইকুয়ালস টু 2i max by pi, এগুলো হচ্ছে মনে রাখতে হবে এভারেজ ভ্যালুর ফর্মুলা।
তো এখানে একটা নোট দেওয়া রয়েছে এভারেজ ভ্যালু রিলেটেড, যে ইট মে বি নোটেড দ্যাট দ্য এভারেজ ভ্যালু অফ সাইনোসয়েডাল ওয়েভ ইজ কম্পিউটেড ফর হাফ সাইকেল অ্যাজ দ্য এভারেজ অফ সাইন ওয়েভ উড বি 0 ফর আ কমপ্লিট সাইকেল। তার মানে কি করা হচ্ছে, এভারেজ ভ্যালু যখন কনসিডার করা হয় হাফ সাইকেলের এভারেজ ভ্যালু আমরা কনসিডার করি, ফুল সাইকেলের এভারেজ ভ্যালু কনসিডার করা হয় না। যেহেতু ফুল সাইকেল কি হয়েছে, পজিটিভ হাফ আর নেগেটিভ হাফের টোটাল যোগফলটা যদি 0 হয়ে যায় ফুল সাইকেলের, এই জন্য হচ্ছে ফুল সাইকেলের কোনো ডেটা আসবে না, মানে যদি এভারেজ ভ্যালু বের করা হয় কোনো ডেটা আসবে না, এই জন্য হচ্ছে হাফ সাইকেলের এভারেজ ভ্যালু বের করা হয়। এটা মনে রাখতে হবে, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগবে, এই জন্য মনে রাখতে হবে এই লাইনটা। নেক্সট চলে আসছে আরএমএস ভ্যালুতে। আরএমএস ভ্যালু ডেফিনেশনটা দেখে নেবে, আমি এখানে ফর্মুলাগুলো জাস্ট একবার রিমাইন্ড করার জন্য বলছি যে আরএমএস ভ্যালু আই আরএমএস ইকুয়ালস টু আই ম্যাক্স বাই √2, ভি আরএমএস ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই √2। তো এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা কিন্তু পরবর্তী যে তোমরা যে ক্যালকুলেশনগুলো করবে আই আরএমএস, ভি আরএমএস, আই এভারেজ, ভি এভারেজ, তো এই কনসেপ্টগুলো কিন্তু থাকতে হবে, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, এই কনসেপ্টগুলো থাকতেই হবে। তো এই জন্য আমি আরেকবার হাইলাইট করে দিচ্ছি। নেক্সট আমরা চলে আসছি ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর ইম্পর্ট্যান্ট একটা রেশিও। ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে রেশিও অফ আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। ফর্ম ফ্যাক্টর রেশিওটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ আরএমএস বাই এভারেজ, আর এর ভ্যালুটাও মনে রাখতে হবে, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট 1.11 ফর্ম ফ্যাক্টর। নেক্সট চলে আসছি আমরা পিক ফ্যাক্টরে। পিক ফ্যাক্টর এর রেশিওটা মনে রাখতে হবে, পিক ফ্যাক্টর হচ্ছে একটা রেশিও ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু, পিক ফ্যাক্টরটা রেশিও, আর এর ভ্যালুটা হচ্ছে 1.414, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, মনে রাখতে হবে এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট চলে আসছি phase. The phase of an alternating quantity is the fraction of the time period or cycle over which the alternating quantity has passed from the reference point. তো আমরা যদি একটা টোটাল কমপ্লিট সাইকেল কনসিডার করি, কমপ্লিট সাইকেলের টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তো ক্যাপিটাল টি এর প্রত্যেকটা ফ্র্যাকশনকে বলা হয় ফেজ বলা হয়, অথবা কমপ্লিট সাইকেলকে যদি আমরা 360 ডিগ্রি ধরে নিই, একটা কমপ্লিট সাইকেল মানে কত ডিগ্রি, ডিগ্রিতে যদি ধরে নিই 360 ডিগ্রি, তো এক একটা ডিগ্রি 360 ডিগ্রি, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, এই টোটাল পার্টটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে টাইম পিরিয়ডটা হচ্ছে ডিগ্রিতে যদি ধরা হয় 360 ডিগ্রি, তো এক একটা ডিগ্রি হচ্ছে ফেজ, এক একটা ডিগ্রি, এক ডিগ্রিকে যদি আমরা আবার ফ্র্যাকশন করে নিই সেটাও একটা ফেজ, তাহলে প্রত্যেকটা ফ্র্যাকশন হচ্ছে এক একটা ফেজ, প্রত্যেকটা ফ্র্যাকশনকে বলা হয় ফেজ। তো টোটাল সাইকেলটা কত ফেজে রয়েছে, 360 ডিগ্রি ফেজে রয়েছে। তো আশা করি ফেজটা ক্লিয়ার হয়েছে। তো তার মানে কি হচ্ছে, এখানে যদি দুটো ওয়েভ ফর্ম আমরা কনসিডার করে নেই, দুটো ওয়েভ ফর্ম, সাপোজ এখানে আর একটা ওয়েভ ফর্ম কনসিডার করে নিলাম, তার মানে দুটো ওয়েভ ফর্মের রেফারেন্স পয়েন্ট কিন্তু ডিফারেন্ট। এই ওয়েভ ফর্মের রেফারেন্স পয়েন্ট হচ্ছে 0, এর রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে, তাহলে এই যে ডিফারেন্সটা, সাপোজ কোনো একটা ডিগ্রি এদের ডিফারেন্স রয়েছে, আমি মনে করলাম হচ্ছে থিটা ডিগ্রি ডিফারেন্স, তো এটা কি বলা হয়, ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্সটা কখন চলে আসে, যখন দুটো ফেজকে আমরা কনসিডার করি, যখন দুটো ফেজ চলে আসবে তখনই ফেজ ডিফারেন্সের কনসেপ্টটা চলে আসে। তো ফেজ ডিফারেন্স এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, এই কনসেপ্টটা রাখতেই হবে, কারণ ফেজ ডিফারেন্সের কনসেপ্টের উপর বেশ করে কিন্তু আমাদের ফেজের ডায়াগ্রাম ড্র করতে হয়। তো ফেজ ডিফারেন্সের ডেফিনেশনটা আমরা একবার দেখে নিই। হোয়েন টু অর মোর অল্টারনেটিং কোয়ান্টিটি হ্যাভ দ্য সেম frequency but different maximum or 0 point, they are known to have the phase difference। তার মানে এখানে বলা হয়েছে যে ফ্রিকোয়েন্সি সেম, এখানে দুটো বা তার বেশি অল্টারনেটিং কোয়ান্টিটি হতে পারে, অল্টারনেটিং কোয়ান্টিটি হয় ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু তাদের 0 পয়েন্ট আর ম্যাক্সিমাম পয়েন্টগুলো ডিফারেন্ট। এর 0 পয়েন্ট হচ্ছে এটা, এই ফেজের 0 পয়েন্ট হচ্ছে এটা, তখন বলা হয় যে এই দুটো ওয়েভ ফর্ম একটা কিসের রয়েছে, ফেজ ডিফারেন্সের রয়েছে, এই দুটো ওয়েভ ফর্ম একটা ফেজ ডিফারেন্সের রয়েছে, আমি মনে করলাম সেটা হচ্ছে থিটা ডিগ্রিতে রয়েছে, তো এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে দুটো যে সবসময় ফেজ ডিফারেন্স হবে এটাও নয়,
দুটো একই ফেজে থাকতেই পারে, দুটো সেম ফেজে থাকতে পারে। আমরা এখানে কি দেখাচ্ছি, দিস ইজ দ্য ফেজ ডিফারেন্স। V1 কোথা থেকে স্টার্ট হয়েছে, V1টা স্টার্ট হয়েছে অরিজিন থেকে, V2 স্টার্ট হয়েছে একটা থিটা অ্যাঙ্গেল পরে, তো এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। মানে V1 এন্ড V2 এর মধ্যে ফেজ ডিফারেন্স কত, থিটা ডিগ্রি। তাহলে আমরা V1 যেহেতু অরিজিন, সেই জন্য আমরা এটাকে কি লিখেছি, V1 ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, V2 ইকুয়ালস টু যেহেতু থিটা ডিগ্রি পরে স্টার্ট হয়েছে সেই জন্য V2 কে লেখা হয়েছে ভি ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস থিটা, এটাকে বলা হয় মাইনাস থিটা দিয়ে আমরা ডিনোট করবো। টোটাল ইকুয়েশনটা হচ্ছে দিস ইজ। আশা করি ফেজ ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে। তাহলে ফেজ ডিফারেন্স, তাহলে এই যে মাইনাস থিটা, যখন এই কোয়ান্টিটিকে বলা হয় V2 ইজ ল্যাগড বাই V1, ল্যাগড করে রয়েছে, V2 V1 এর থেকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে রয়েছে, ল্যাগ মানে পিছিয়ে রয়েছে। অন্যভাবে আমরা বলতে পারি V1 কি হয়েছে, V1 V2 এর থেকে থিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে, দ্যাট ইজ কল লিড করে রয়েছে। V1 লিডস V2 বাই থিটা অ্যাঙ্গেল। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আরো কতগুলো এক্সাম্পল, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে কি রয়েছে, এখানে হচ্ছে দুটো অরিজিন থেকে স্টার্ট হয়েছে। দুটো যদি অরিজিন থেকে স্টার্ট হয় তাহলে আমার ভি অরিজিন থেকে স্টার্ট হয়েছে, আইও কিন্তু অরিজিন থেকে স্টার্ট হয়েছে। তাহলে ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। তার মানে কি হচ্ছে, এই দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট দের ইজ নো ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই। ক্লিয়ার হয়েছে আশা করি। এই দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। এরা 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, আবার একই সাথে ম্যাক্সিমাম হয়েছে, একই সাথে জিরো হয়েছে, একই সাথে মিনিমাম হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা একটা এক্সাম্পল হতে পারে। আমি জাস্ট একটু আগে বললাম যে দুটো কোয়ান্টিটির মধ্যে যে সবসময় ফেজ ডিফারেন্স হবে এমন কোনো কথা নয়। এখানে কিন্তু আমরা ফেজ ডিফারেন্স পাইনি। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি অ্যান্ড আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। there is no phase difference between voltage and current. আরেকটা আমরা এক্সাম্পল নিচ্ছি। এখানে v equals to v max sin omega t, I equals to I max sin omega t minus theta। এখানে মাইনাস কেন না হয়েছে, আমি একটু আগে বললাম যে আমার এটা যদি অরিজিন হয়, অরিজিন থেকে এটা থিটা অ্যাঙ্গেল পিছিয়ে রয়েছে। this is the origin মানে t equals to 0, এই পয়েন্টে আমরা যদি ধরি t equals to something, t equals to একটা ভ্যালু রয়েছে, তার মানে কি হচ্ছে, এটা এগিয়ে রয়েছে আর এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল পিছিয়ে রয়েছে। this is lagged by theta angle, সেই জন্য এখানে মাইনাস করা হয়েছে। তার মানে কি হয়েছে, এখানে v and I এর মধ্যে there is phase difference between theta, there is phase difference between voltage and current is theta। এখানে আমরা বলতে পারি যে কারেন্টটা কি হয়েছে, কারেন্টটা থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে রয়েছে। থিটা অ্যাঙ্গেলে কাকে ল্যাগ করেছে, ভি কে ল্যাগ করেছে। I lags the voltage by V, I lags the voltage V by angle of theta। ক্লিয়ার হয়েছে। অন্যভাবে বলতে পারি V leads the current by an angle of theta। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা আসবো। এখানে this is the অরিজিনের ইকুয়েশন আমরা কি দেখিয়েছি, this is the origin, ইকুয়েশন v equals to v max sin omega t। এবার এটা কি রয়েছে, থিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তার মানে এখানে কি হবে, এগিয়ে থাকলে আমরা যদি পিছিয়ে থাকলে যদি মাইনাস হয় তাহলে এগিয়ে থাকাটাকে প্লাস আমরা ধরে নেব। তার মানে কি হচ্ছে, এটা 0, তাহলে 0 থেকে আগে থেকে স্টার্ট হয়েছে, থিটা অ্যাঙ্গেল আগে থেকে স্টার্ট হয়েছে। দ্যাট মিনস কারেন্টটা ভি এর থেকে থিটা অ্যাঙ্গেল লিড করে আছে। তার মানে হচ্ছে উল্টো ভাবে আমরা যদি বলি ভি কারেন্টের থেকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে আছে। এখানেও আমরা বলতে পারি ইন দ্যাট কেস উই ক্যান সে দেয়ার ইজ ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ইজ থিটা, এবং এটাও বলতে পারি যে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই অ্যাঙ্গেল অফ থিটা। লাস্ট আরেকটা এক্সাম্পল, এটা পুরো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এখানে কি বলা হয়েছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, I equals to
I equals to 20 sin 314t plus 60 ডিগ্রি, তার মানে হচ্ছে এইটা হচ্ছে ফেজ ডিফারেন্স। প্লাস 60 মানে হচ্ছে 0 থেকে 60 ডিগ্রি এগিয়ে আছে, তার মানে দিস ইজ 60 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যান্ড ভি কি রয়েছে 200 sin 314t মাইনাস 30 ডিগ্রি, তার মানে হচ্ছে ভি অরিজিন থেকে 30 ডিগ্রি পিছিয়ে রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে ডেটা দেওয়া আছে সব। I equals to 20 sin 314t plus 60 ডিগ্রি। প্লাস 60 মানে কি রয়েছে, প্লাস 60 আমরা দেখে নেব। প্লাস মানে হচ্ছে লিড করে থাকা, অরিজিন থেকে এগিয়ে আসে। প্লাস 60 মানে হচ্ছে অরিজিন থেকে, প্লাস থিটা মানে হচ্ছে অরিজিন থেকে থিটা ডিগ্রি এগিয়ে আছে, তার মানে 60 ডিগ্রি মানে হচ্ছে দেখাতে হবে কারেন্টটা 60 ডিগ্রি এগিয়ে রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। V equals to 200 sin 314t minus 30 ডিগ্রি। মাইনাস মানে হচ্ছে 30 ডিগ্রি কি রয়েছে, পিছিয়ে রয়েছে। দিস ইজ দ্য 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় 30 ডিগ্রি এ পিছিয়ে রয়েছে। আশা করি ক্লিয়ার রয়েছে। প্লাস মানে হচ্ছে এগিয়ে থাকা, লিড করে থাকা, মাইনাস মানে হচ্ছে ল্যাগ করে থাকা। এবার এখানে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তাহলে আমরা কি বলবো? তাহলে এখানে কি দেখতে, এখানে কিন্তু আমরা এখান থেকে কখনোই আমরা অ্যাঙ্গেলটা ক্লিয়ার করতে পারবো না, আমাদের দেখতে হবে ওয়েভ ফর্ম। এখানে দিস ইজ 60 ডিগ্রি অ্যান্ড দিস ইজ 30 ডিগ্রি, তাহলে দুটো একই রয়েছে, কারেন্টটা 60 ডিগ্রি এগিয়ে রয়েছে, ভোল্টেজটা 30 ডিগ্রি পিছিয়ে রয়েছে, তাহলে টোটাল ডিফারেন্সটা কত? টোটাল ডিফারেন্সটা হচ্ছে 30 প্লাস 60, সরি 60 প্লাস 30 ইকুয়ালস টু 90 ডিগ্রি ডিফারেন্স। তাহলে আমরা এখানে বলবো যে ইন দ্যাট কেস দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার হয়েছে।